আজকে আমরা যে বইটা নিয়ে কথা বলবো সেটা অসাধারণ। আমাদের হাতে আছে ফ্রিকোনমিক্স বইটির একটি সারসংক্ষেপ। আর এটা পড়ার পর থেকে আমার পৃথিবী দেখার চোখটাই যেন কিছুটা বদলে গেছে। বইটা দাবি করে অর্থনীতির সাধারণ কিছু নীতি দিয়ে জীবনের প্রায় সব কিছুরই একটা লুকানো দিক খুঁজে বের করা যায়। আজকের এই আলোচনায় আমরা চেষ্টা করব সেই লুকানো দিকগুলোতেই ডুব দেওয়ার। ঠিক তাই। আর অর্থনীতি শব্দটা শুনেই যদি কারো মাথায় টাকা পয়সা বা শেয়ার বাজারে জটিল হিসাব ঘুরতে থাকে, হ্যাঁ, যেটা সাধারণত হয় আর কি। ঠিক, তাহলে সেটা মাথা থেকে ঝেড়ে ফেলাই ভালো। এই বই আসলে মানুষের আচরণ নিয়ে লেখা একটা গোয়েন্দা গল্পের মতো। গোয়েন্দা গল্প? হ্যাঁ ইন্টারেস্টিং। হ্যাঁ, মানুষ কেন এমন অদ্ভুত সব কাজ করে, এর পেছনের আসল কারণটা কি, এই বই ডেটা আর সাধারণ যুক্তি দিয়ে সেই রহস্যগুলো সমাধান করার চেষ্টা করে। প্রচলিত অনেক ধারণাকে এটা এমনভাবে নাড়িয়ে দেয় যে অবাক হতে হয়। চলুন তাহলে শুরু করা যাক। বইটার একেবারে গোড়ার কথা হলো ইনসেন্টিভ বা প্রণোদনা। বলা হচ্ছে এই ইনসেন্টিভই নাকি আমাদের সব কাজের পেছনের মূল চালিকা শক্তি। কথাটা শুনতে বেশ সহজ মনে হচ্ছে, কিন্তু সারসংক্ষেপে শিক্ষক থেকে শুরু করে সুমো কুস্তিগির এমনকি অপরাধীদেরও একই পাল্লায় মাপা হয়েছে। এটা একটু বাড়াবাড়ি মনে হচ্ছে না? হ্যাঁ, একজন শিক্ষক আর একজন অপরাধীর কাজের উদ্দেশ্য তো আকাশ-পাতাল তফাৎ। এখানেই তো মজাটা। আপাতদৃষ্টিতে তাদের উদ্দেশ্য ভিন্ন হলেও তাদের সিদ্ধান্ত নেওয়ার প্রক্রিয়াটা একই সুতোয় বাঁধা। আর সেই সুতোটাই হল ইনসেন্টিভ। সারসংক্ষেপ অনুযায়ী ইনসেন্টিভ মূলত ৩ রকম হতে পারে: আর্থিক, সামাজিক আর নৈতিক। আচ্ছা। যেমন একজন শিক্ষকের কথা ভাবা যাক। ছাত্রছাত্রীরা পরীক্ষায় ভালো ফল করলে তিনি স্কুল থেকে বোনাস পেতে পারেন, যেটা একটা আর্থিক ইনসেন্টিভ। আবার ভালো ফলাফলের জন্য তিনি সমাজে একজন দক্ষ শিক্ষক হিসেবে সম্মান আর পরিচিতি পান, যা একটি সামাজিক ইনসেন্টিভ। আচ্ছা, আর্থিক আর সামাজিক দিকটা তো বোঝা গেল, কিন্তু নৈতিক ইনসেন্টিভ ওইটা কিভাবে কাজ করে? নৈতিক ইনসেন্টিভ হল নিজের ভেতরের তাড়না। তিনি হয়তো মনে প্রাণে বিশ্বাস করেন যে শিক্ষার্থীদের ভালো মানুষ হিসেবে গড়ে তোলা, তাদের ভবিষ্যৎ উজ্জ্বল করা, এটা তার একটা পবিত্র দায়িত্ব। এই বোধ থেকে তিনি আরও বেশি পরিশ্রম করতে পারেন। বেশিরভাগ সময় এই ৩টা ইনসেন্টিভ একসাথেই কাজ করে। কিন্তু আমার একটা প্রশ্ন আছে, এই তত্ত্ব কি মানুষের সব আচরণকে নিছক লাভ ক্ষতির হিসেব বানিয়ে ফেলে না? নিঃস্বার্থ পরোপকার বা আবেগের বসে নেওয়া সিদ্ধান্তের কি এখানে কোনো জায়গা নেই? আমরা তো সবসময় এত মেপে-চুপে কাজ করি না। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। ফ্রিকোনমিক্স বলবে এমনকি নিঃস্বার্থ কাজের পেছনেও এক ধরনের ইনসেন্টিভ থাকতে পারে, হয়তো সেটা আর্থিক নয়। যখন একজন মানুষ কোনো বিনিময় আশা না করে কাউকে সাহায্য করেন, তখন তিনি এক ধরনের আত্মতৃপ্তি পান, সমাজে তার সম্মান বাড়ে, বা তিনি নিজেকে একজন ভালো মানুষ হিসেবে ভাবতে পারেন। এটাও কিন্তু এক ধরনের সামাজিক বা নৈতিক লাভ। ও আচ্ছা। সুতরাং বইটা আবেগকে অস্বীকার করছে না, বরং বলছে যে আবেগের পেছনেও প্রায় এক ধরনের লুকানো ইনসেন্টিভ কাজ করে। তার অপরাধীর ক্ষেত্রেও একই যুক্তি কাজ করে? তাদের তো নৈতিক ইনসেন্টিভ থাকার কথা না। তারা কি সত্যি এত কিছু হিসেব করে? তারা হয়তো আপনার আমার মতো কাগজে কলমে হিসেব করে না, কিন্তু তাদের মাথায় একটা ক্যালকুলেশন চলে। অপরাধ করলে কি পাওয়া যাবে, টাকা, ক্ষমতা বা অন্য কিছু, সেটা হলো পুরস্কার বা পজিটিভ ইনসেন্টিভ। আর ধরা পড়ার ঝুঁকি? ঠিক। অন্যদিকে ধরা পড়ার ঝুঁকি কতটা, শাস্তি কি হতে পারে, এগুলো হলো নেতিবাচক ইনসেন্টিভ। যদি কোনো কারণে ধরা পড়ার ঝুঁকি কমে যায় বা শাস্তির ভয় তেমন না থাকে, তাহলে অপরাধ করার ইনসেন্টিভ অনেক বেড়ে যায়। তাই কোনো একটা সমাজের অপরাধ প্রবণতা বুঝতে হলে সেখানকার অপরাধীদের জন্য কি কি ইনসেন্টিভ কাজ করছে সেদিকে তাকাতে হবে। দারুণ ব্যাখ্যা। এটা মানলাম যে ইনসেন্টিভ আমাদের চালায়, কিন্তু আমরা তো সবসময় এত যুক্তিসঙ্গতভাবে চলি না। অনেক সময় আমরা এমন সব জিনিস বিশ্বাস করি যার পেছনে কোনো যুক্তিই নেই। এই যে প্রচলিত ধারণা বা কনভেনশনাল উইজডম এর কথা বলা হয়, বইটা কি এই বিষয়ে কিছু বলছে? অবশ্যই বলছে। আর এখানেই বইটার দ্বিতীয় গুরুত্বপূর্ণ অস্ত্রটা বেরিয়ে আসে। সেটা কি? দুটি ঘটনার মধ্যে সম্পর্ক থাকা মানে একটি অপরটির কারণ নয়। ইংরেজিতে যাকে বলে কোরিলেশন ইজ নট কজেশন। এটা পরিসংখ্যানের খুব মৌলিক একটি ধারণা, কিন্তু আমরা প্রতিদিন এই ভুলটা করি। আমাদের বেশিরভাগ প্রচলিত ধারণা এই ভুলের ওপরই দাঁড়িয়ে আছে। এক মিনিট, আমি কি ঠিক বুঝলাম?
তার মানে যে কোনো দুটি ঘটনা একসাথে ঘটলেই আমরা ধরে নিতে পারি না যে একটার কারণে আরেকটা হচ্ছে। আমাদের মিডিয়া তো সারাদিন এটাই করে। ঠিক ধরেছেন। মিডিয়া, রাজনীতিক, এমনকি আমরা নিজেরাও প্রতিনিয়তই ফাঁদে পা দিই। বইটাতে একটা ক্লাসিক উদাহরণ আছে। ডেটা থেকে দেখা যায় যে গ্রীষ্মকালে আইসক্রিম বিক্রি বাড়ে এবং ঠিক একই সময়ে পানিতে ডোবার ঘটনাও বাড়ে। হুম। এখন এই দুটি তথ্যের মধ্যে একটি শক্তিশালী সম্পর্ক বা কোরিলেশন আছে, কিন্তু এর মানে কি এই যে আইসক্রিম খাওয়ার কারণে মানুষ পানিতে ডোবে? হা, না, তা তো হওয়ার কথা নয়। এটা তো রীতিমতো হাস্যকর শোনাচ্ছে। কিন্তু ব্যাপারটা ধরিয়ে না দিলে হয়তো অনেকেই ভেবে বসত আইসক্রিমে এমন কিছু আছে যা মানুষকে পানিতে টেনে নিয়ে যায়। ঠিক তাই। আসল কারণ হল তৃতীয় একটি বিষয়, গরম। গরমের কারণে মানুষ বেশি আইসক্রিম খায় এবং গরম থেকে বাঁচতে বেশি করে সাঁতার কাটতে বা পানিতে নামতে যায়, ফলে ডোবার ঘটনাও বাড়ে। ও আচ্ছা, এই তৃতীয় বিষয়টাই আসল কারণ। একদম। ফ্রিকোনমিক্স আমাদের এটাই শেখায় যে কোনো পরিসংখ্যান বা খবরের শিরোনাম দেখেই হুট করে সিদ্ধান্তে না পৌঁছে তার পেছনের আসল কারণটা নিয়ে প্রশ্ন করতে হবে। যেমন ধরুন, প্রায়ই শোনা যায় যে যেসব বাচ্চার বাড়িতে অনেক বই থাকে তারা স্কুলে ভালো ফল করে। হ্যাঁ, এটা তো সবাই বিশ্বাস করে। এর মধ্যে ভুলটা কোথায়? ভুলটা হলো সিদ্ধান্তে পৌঁছে যাওয়া যে বই থাকার কারণেই বাচ্চারা ভালো ফল করছে। হতে পারে আসল কারণটা অন্য। যে বাবা মা বাড়িতে অনেক বই কেনেন তারা হয়তো নিজেরাও বেশি শিক্ষিত, তারা হয়তো সন্তানদের পড়াশোনায় বেশি সময় দেন, অথবা তাদের জিনগতভাবেও মেধা বেশি। তার মানে বইগুলো কারণ নয়, একটা লক্ষণ মাত্র। বিথ্যাটলি, বইগুলো এখানে একটা উন্নত পরিবেশের লক্ষণ মাত্র। সুতরাং শুধু বই কিনে ঘর ভরিয়ে দিলেই বাচ্চার ভালো ফল নিশ্চিত হয়ে যাবে, এমনটা ভাবাটা ওই আইসক্রিম খাওয়ার মতোই ভুল হতে পারে। তার মানে আমাদের শেখানো হচ্ছে কিভাবে একজন ভালো গোয়েন্দার মতো চিন্তা করতে হয়, আবেগকে সরিয়ে রেখে শুধু তথ্যের পেছনে ছুটতে হয়। কিন্তু তথ্যের কথা যখন আসল, তখন তো বিশেষজ্ঞদের ওপর ভরসা করতেই হয়। সারসংক্ষেপে একটি দারুণ বিষয় উল্লেখ করা হয়েছে যা আমাদের অনেকের অভিজ্ঞতার সঙ্গে মিলে যাবে। বলা হচ্ছে বিশেষজ্ঞরা অনেক সময় তথ্যের অসামঞ্জস্যতাকে নিজেদের সুবিধার জন্য ব্যবহার করতে পারেন। যেমন একজন রিয়েল এস্টেট এজেন্টের কথা বলা হয়েছে। হ্যাঁ, এবং এটা তথ্যের অসামঞ্জস্যতা বা ইনফরমেশন এসিমেট্রির একটি চমৎকার উদাহরণ। এর সহজ মানে হল, যখন কোনো লেনদেনে এক পক্ষের কাছে অন্য পক্ষের চেয়ে অনেক বেশি তথ্য থাকে। আচ্ছা। একজন রিয়েল এস্টেট এজেন্ট বাড়ির বাজার সম্পর্কে, কোন বাড়ির কী দাম ওঠা উচিত, ক্রেতাদের আগ্রহ কেমন, এসব বিষয়ে একজন সাধারণ বিক্রেতা বা ক্রেতার চেয়ে অনেক বেশি জানেন। কিন্তু একজন বিশেষজ্ঞর তো বেশি জানাই স্বাভাবিক, তাই না? একজন সাধারণ মানুষ হিসেবে আমার পক্ষে কি সব বিষয়ে এত তথ্য জোগাড় করা সম্ভব? এটা কি বাস্তবসম্মত? না, সব বিষয় বিশেষজ্ঞ হওয়া সম্ভব নয়, আর বইটিও সেটা বলছে না। কিন্তু যা করতে বলছে তা হল বিশেষজ্ঞের ইনসেন্টিভ নিয়ে প্রশ্ন করা। ওহ, আবার সেই ইনসেন্টিভের আলোচনা? হ্যাঁ, এখানেই দেখুন, আমরা আবার প্রথম আলোচনায় ফিরে আসছি। রিয়েল এস্টেট এজেন্টের ইনসেন্টিভ কি? তার ইনসেন্টিভ হলো দ্রুত কমিশন পাওয়া, আর আপনার ইনসেন্টিভ হলো বাড়ির সর্বোচ্চ দাম পাওয়া। এজেন্ট যদি কয়েক সপ্তাহ বেশি খেটে আপনার বাড়িটা আরও 10 লাখ টাকা বেশি দামে বিক্রি করতেও পারেন, তার নিজের কমিশনে হয়তো সামান্যই বাড়বে। ঠিক। কিন্তু তার বদলে তিনি যদি আপনাকে একটু কম দামে রাজি করিয়ে দ্রুত বাড়িটা বিক্রি করে দেন, তাহলে তিনি সেই সময়টা অন্য আরেকজন ক্লায়েন্টকে দিতে পারবেন। এই দুই ইনসেন্টিভের সংঘাতের কারণেই তথ্যের খেলাটা এত গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। আমার নিজের সাথেই একবার হয়েছিল। গাড়ি সারাতে গিয়ে মেকানিক এমন সব যন্ত্রপাতির নাম বলছিল যা আমার মাথা ঘুরে গিয়েছিল। শেষে একটা লম্বা বিল ধরিয়ে দিল। পরে আরেকজন অভিজ্ঞ বন্ধুকে দেখাতে সে বলল, এর অর্ধেক যন্ত্রাংশ হয়তো লাগেইনি বা সামান্য সারিয়ে নিলেই হতো। ঠিক। ওই দিন আপনি তথ্যের অসামঞ্জস্যতার শিকার হয়েছিলেন, কারণ মেকানিকের ইনসেন্টিভ ছিল যত বেশি পার্টস বিক্রি করা যায়। তার মানে কোনো বিশেষজ্ঞের উপর অন্ধভাবে বিশ্বাস না করে তার ইনসেন্টিভ কি সেটা বোঝার চেষ্টা করতে হবে, আর নিজেকে যতটা সম্ভব তথ্য দিয়ে সজ্জিত করা উচিত। এটা আসলে ক্ষমতায়নের একটা বার্তা দিচ্ছে।
একদম। তাহলে পুরো বিষয়টা দাঁড়াচ্ছে ইনসেন্টিভ বোঝা, প্রচলিত ধারণাকে প্রশ্ন করা এবং তথ্যের অসামঞ্জস্যতা নিয়ে সতর্ক থাকা। সারসংক্ষেপের শেষে বলা হয়েছে এই ধারণাগুলো দিয়ে ডেটা বিশ্লেষণ করলে এমন সব সত্য বেরিয়ে আসে যা আমরা কল্পনাও করতে পারি না। এবং ডেটার দিকে সততার সাথে এবং খোলা মনে তাকানো যায়, তাহলে মীর যতটা জটিল বা রহস্যময় মনে হয় ততটা হয়তো নয়। অনেক কিছুর পেছনেই একটা যুক্তি বা প্যাটার্ন থাকে। বইটিতে একটি বেশ বিতর্কিত কিন্তু শক্তিশালী উদাহরণ দেওয়া হয়েছে। আচ্ছা। ৯০-এর দশকে আমেরিকায় হঠাৎ করে অপরাধের হার নাটকীয়ভাবে কমে যায়। বিশেষজ্ঞরা তখন এর অনেক কারণ দেখিয়েছিলেন, ভালো অর্থনীতি, নতুন পুলিশি কৌশল ইত্যাদি। হ্যাঁ, এগুলি তো স্বাভাবিক ব্যাখ্যা মনে হয়। কিন্তু বইটির লেখক ডেটা বিশ্লেষণ করে সম্পূর্ণ ভিন্ন একটি তত্ত্ব সামনে আনেন। তারা দেখান যে অপরাধ কমার আসল কারণ হতে পারে প্রায় ২ দশক আগে গর্ভপাতকে বৈধতা দেওয়া। কি? তাদের যুক্তি ছিল, যেসব শিশুরা অনাকাঙ্ক্ষিত পরিবেশে বা দারিদ্র্যের মধ্যে জন্মাত, তাদের অপরাধ জগতে জড়িয়ে পড়ার সম্ভাবনা বেশি ছিল। গর্ভপাত বৈধ হওয়ার ফলে এই ধরনের শিশুর জন্মহার কমে যায় এবং প্রায় ১৮ থেকে ২০ বছর পর যখন এই শিশুরা কৈশোরে পৌঁছায়, তখন সম্ভাব্য অপরাধী সংখ্যাই কমে আসে, ফলে অপরাধও কমে যায়। বাহ, এটা তো একটা বেশ ভারী এবং অস্বস্তিকর ধারণা। কিন্তু এটা এমন একটা সংযোগ যা ডেটা ছাড়া খুঁজে পাওয়া প্রায় অসম্ভব। কারণ কোনো রাজনীতিবিদ বা সমাজকর্মী তো জনসম্মুখে এমন কথা বলার সাহস করবেন না। ঠিক, এবং এখানেই ফ্রিকোনমিক্সের শক্তি। এটি জনপ্রিয় বা আরামদায়ক উত্তর খোঁজে না, এটি ডেটার গভীরে গিয়ে অপ্রত্যাশিত সত্যটা তুলে আনে। এর উদ্দেশ্য কাউকে আঘাত করা নয়, বরং দেখানো যে আমাদের চারপাশের ঘটনাগুলো কত গভীর এবং অদৃশ্য সুতো দিয়ে একে অপরের সাথে যুক্ত। এটি অর্থনীতির জটিল তথ্য দিয়ে মানুষকে ভয় দেখায় না, বরং বাস্তব জীবনের গল্প আর অবাক করা ডেটা ব্যবহার করে আমাদের চিন্তাভাবনাকে উস্কে দেয়। তাহলে সারসংক্ষেপ থেকে যা বোঝা গেল তা হলো, আমাদের চারপাশের পৃথিবীকে যদি আমরা ইনসেন্টিভ এবং ডেটার চশমা দিয়ে দেখি, তাহলে অনেক অপ্রত্যাশিত এবং আশ্চর্যজনক সত্য আমাদের সামনে চলে আসবে। কোনো জিনিসটা মানুষকে কোনো নির্দিষ্ট কাজ করতে উৎসাহিত বা নিরুৎসাহিত করছে, আর সেই আচরণের ফলাফল ডেটায় কিভাবে ফুটে উঠছে, এই দুটো জিনিসকে একসাথে মেলাতে পারলেই অনেক রহস্যের সমাধান হয়ে যায়। এটা আসলে পৃথিবীকে দেখার একটা নতুন টুলকিট। একদম। কিন্তু এই আলোচনা থেকে একটি প্রশ্ন ভাবার জন্য থেকে যায়। বইটি মূলত অতীত এবং বর্তমানের ঘটনা ব্যাখ্যার জন্য ডেটা ব্যবহার করেছে। যেমন ৯০-এর দশকে অপরাধ কেন কমল তার ব্যাখ্যা দিয়েছে। ঠিক। এখন প্রশ্ন হল, এই একই চিন্তাভাবনা, অর্থাৎ ইনসেন্টিভ বিশ্লেষণ করা এবং লুকানো ডেটা খোঁজা, যদি আমাদের নিজেদের জীবন বা সমাজের কোনো ভবিষ্যৎ প্রবণতা বোঝার জন্য প্রয়োগ করা হয়, তাহলে কী ধরনের অপ্রত্যাশিত সম্ভাবনা বা ঝুঁকির কথা আমরা জানতে পারব? চমৎকার একটি প্রশ্ন। অর্থাৎ এই জ্ঞানকে শুধু ব্যাখ্যার জন্য ব্যবহার না করে ভবিষ্যতের পূর্বাভাস দেওয়ার জন্য ব্যবহার করলে কি বেরিয়ে আসবে? ঠিক তাই। যেমন আজকের দিনের কোনো একটি ছোট প্রযুক্তিগত পরিবর্তন বা নতুন কোনো সরকারি নীতি ভবিষ্যতে সমাজের উপর কি বিশাল প্রভাব ফেলতে পারে, তা কি আমরা এই পদ্ধতিতে অনুমান করার চেষ্টা করতে পারি? যেমন হ্যাঁ, কৃত্রিম বুদ্ধিমত্তার এআই প্রসারের ফলে মানুষের জন্য নতুন কি ইনসেন্টিভ তৈরি হচ্ছে, কোন কোন পেশার মানুষ তাদের কাজের ধরন বদলাতে বাধ্য হবে, অথবা জলবায়ু পরিবর্তন রোধে কার্বন ট্যাক্সের মতো আর্থিক ইনসেন্টিভের চেয়ে কোনো সামাজিক ইনসেন্টিভ কি আরও বেশি কার্যকর হতে পারে। এই বড় বড় প্রশ্নের উত্তর খোঁজার ক্ষেত্রেও এই ফ্রিকোনমিক্স দৃষ্টিভঙ্গি আমাদের সম্পূর্ণ নতুন কোনো পথ দেখাতে পারে। আর সেখানেই এই বইয়ের ধারণার আসল শক্তি নিহিত, অতীতকে ব্যাখ্যা করা এবং ভবিষ্যৎকে কল্পনা করার ক্ষমতা।